প্রথম বিশ্বযুদ্ধের পরে সাংহাই শহর রাস্তাঘাট থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ড সবকিছু নিয়ন্ত্রণ করছে নিষ্ঠুর জাপানি মিলিটারিরা। তারা একটা ডেথ লিস্ট বানিয়ে একের পর এক চীনা নেতাদের জবাই করছে। কেউ তাদের সামনে দাঁড়ানোর সাহস পাচ্ছে না। কিন্তু রাতের অন্ধকারে হঠাৎ করে কালো মাস্ক পরা এক রহস্যময় ফাইটারের এন্ট্রি হয়, যে একা হাতে জাপানি কিলারদের কচুকাটা করতে শুরু করে। সবাই ভাবে এই লোকটা কে, কিন্তু কেউ খুনাক্ষরও টের পায়নি যে দিনের বেলায় প্লেবয় সেজে ঘুরে বেড়ানো এই লোকটাই হলো 7 বছর আগে মৃত ঘোষণা করা সেই লিজেন্ডারি মার্শাল আর্ট মাস্টার চেন জন। এই একা মানুষটা কিভাবে আসতো একটা জাপানি আর্মিকে তাদের নিজেদের ডেরায় ঢুকে শেষ করে দিল, তা জানাতেই হাজির হলাম ডনি ইয়েনের 2010 সালের ব্রুটাল মার্শাল আর্ট মুভি লিজেন্ড অফ দ্য ফিস্টের এক্সপ্লেনেশন নিয়ে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল চীনের এক ভয়াবহ রক্তক্ষয়ী রণক্ষেত্র। সেই যুদ্ধে জার্মান বাহিনীর কাছে চাইনিজ সেনারা চরমভাবে মার খেয়ে পিছু হটতে বাধ্য হয়। অবস্থা বেগতিক দেখে অনেক চাইনিজ সৈন্যই নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে শুরু করে। ঠিক তখনই আমাদের পরিচয় হয় এক সাধারণ সৈন্যের সাথে, যার কাজ ছিল কেবল কামানের গোলা রিলোড করা। এই মানুষটির নাম হলোই চ্যান। প্রাথমিকভাবে চ্যানের কোনো ইচ্ছে ছিল না বিপক্ষের দলের কাউকে হত্যা করা, কিন্তু যখন সে নিজের চোখের সামনে তার দলের অগণিত বন্ধুদের নির্মমভাবে মারা যেতে দেখে, তখন তার ভেতরের আসল রূপটা বেরিয়ে আসে। নিমিষের মধ্যেই চ্যান তার ভেতরে লুকিয়ে থাকা সমস্ত কুংফু বিদ্যা আর মার্শাল আর্টসের মরণাস্ত্রগুলো শত্রুদের ওপর প্রয়োগ করতে শুরু করে। আর ঠিক এই রণক্ষেত্র থেকে জন্ম নেয় প্রথম বিশ্বযুদ্ধে সে বিখ্যাত লেজেন্ড চেন জ্যান। এই ভয়াবহ ঘটনার বেশ কয়েক বছর পর চ্যান পুনরায় সাংহাই শহরে ফিরে আসে। তবে এবার সে নিজের আসল পরিচয় নয়, বরং যুদ্ধে মারা যাওয়া তার এক ঘনিষ্ঠ বন্ধুর পরিচয় ব্যবহার করে শহরে প্রবেশ করে। সে চেয়েছিল এক লিজেন্ডারি যোদ্ধা হিসেবে তার যে অতীত পরিচয় রয়েছে তা যেন সবার কাছে গোপন থাকে। সাংহাইতে তার ফিরে আসার একটাই মূল উদ্দেশ্য ছিল জাপানিদের নিষ্ঠুর শাসনে পিষ্ট হওয়া চীন দেশকে সাহায্য করা। আর অন্যদিকে পুরো শহরে এই খবর রটে গিয়েছিল যে চেনজেন নামে সেই লিজেন্ডারি যোদ্ধা ইতিমধ্যে মারা গেছে এবং জাপানি সেনারা তাকে ফাঁসিতে ঝুলিয়েছে। এরপর আমাদের পরিচয় করানো হয় মিস্টার লিড নামের এক বিত্তবান ও ধনী ব্যবসায়ীর সাথে, যার সাংহাইতে একটি বিশাল বহুল ক্যাসিনো রয়েছে। এই ক্যাসিনোতে অনেক গায়িকা গান গাইত, যাদের মধ্যে অন্যতম ছিল ক্রিকি। মিস্টার লিড তার ক্যাসিনোর এই মেয়েগুলোকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন এবং আগলে রাখতেন। এই ক্যাসিনোটির একটি বিশেষত্ব ছিল যে এখানে চীন এবং জাপানি উভয় দেশের মানুষই স্বাধীনভাবে আসতে পারে, যদিও সেই সময় চীন পুরোপুরিভাবে জাপানের উপনিবেশ এবং পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ ছিল। একদিন ক্যাসিনোর অতিথিরা যখন নাচ গানে মেতে ওঠে চরম আনন্দে সময় পার করছিল, ঠিক তখনই এক জাপানি সৈন্য ক্রিকিকে জোর করে জাপানের জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য করে। আর ক্রিকি যখন সে গান গাইতে শুরু করে, ক্যাসিনোতে উপস্থিত সমস্ত চাইনিজরা চরম অপমানিত বোধ করে ড্যান্স ফ্লোর ছেড়ে চলে যায়। এই একটি দৃশ্য থেকে চীন এবং জাপানের মানুষদের মধ্যে থাকা চরম মানসিক উত্তেজনা এবং ঘৃণার বিষয়টা খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। জাপানি সৈন্যরা যখন ক্রিকির গান উপভোগ করছিল, ঠিক তখনই হঠাৎ করে বাজনা থেমে যায়, কারণ সেখানে চ্যানের আগমন ঘটে এবং সে এসে সরাসরি মিউজিক বন্ধ করতে বলে। মূলত চ্যান এই ক্যাসিনোতে এসেছিল মিস্টার লিউ এর নজরে পড়ার জন্য, কারণ মিস্টার লিউ সাংহাইতে অন্যতম একজন প্রভাবশালী ব্যক্তি। চ্যান ভেবেছিল যদি সে মিস্টার লিউ এর মন জয় করতে পারে, তবে জাপানিদের বিরুদ্ধে লড়াই করার জন্য সে সহজে তার সমর্থন ও সহায়তা পেয়ে যাবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই চ্যান তার এন্টি জাপানিজ বা জাপান বিরোধী প্রতিরোধ বাহিনীর বন্ধুদের সাথে একটি গোপন মিটিং করছে। এখানেই আমরা জানতে পারি কেন চ্যান জার্মানিতে তার আসল পরিচয় গোপন করে নিজের মাতৃভূমি চীনে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক একই সময় জাপানি বাহিনী একজন নিষ্ঠুর সেনাপতির সাথে আমাদের পরিচয় হয়, যার নাম তাকেশি। তাকেশি জানতে পারে যে তাদের একটি গোপন হামলার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। এই আক্রমণের ছক সে শুধুমাত্র তার সবচেয়ে বিশ্বস্ত 3 জন জেনারেলকে জানিয়েছিল, অর্থাৎ এই 3 জনের মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতক। তাকেশির একটি সোজা নীতি ছিল, যারা আমার অধীনে কাজ করবে তাদের যে কোনো সময় মারার জন্য প্রস্তুত থাকতে হবে। আর এই নীতির প্রমাণস্বরূপ সে মুহূর্তের মধ্যেই তার সেই 3 জেনারেলকে নির্মমভাবে হত্যা করে লাশ বানিয়ে দেয়। ফাঁস হয়ে যাওয়া সেই গোপন তথ্যটি ততক্ষণে চ্যানের কানেও পৌঁছে যায়। চ্যান জানতে পারে যে জাপানিজদের আসল পরিকল্পনা হলো দক্ষিণাঞ্চলের এক ক্ষমতাবান নেতার ছেলে জেনারেল জ্যাংকে হত্যা করা, যিনি তখন অন্য এক জেনারেলের সাথে গোপন বৈঠকে বসেছিলেন। এই গুপ্ত হত্যা যদি সফল হয়, তবে দক্ষিণাঞ্চলে সেই নেতা ক্ষিপ্ত হয়ে তার প্রতিপক্ষ জেনারেলের ওপর দোষ চাপাবেন। এর ফলে চীনাদের নিজেদের মধ্যে এক মারাত্মক গৃহযুদ্ধ শুরু হয়, যা দেশের সুরক্ষার জন্য এক বিশাল বিপর্যয় ডেকে আনবে।
এটা বুঝতে পেরে চ্যান আর এক মুহূর্ত দেরি না করে সে একটি কালো মুখোশ আর পোশাক পরে ছদ্মবেশ ধারণ করে। তারপর নিজের তীক্ষ্ণ রিফ্লেক্স এবং দুর্দর্শ কুংফু বিদ্যার সাহায্যে নিমিষের মধ্যে তাকেশির পাঠানো সমস্ত গুপ্তঘাতকদের ধুলোয় মিশিয়ে দেয় এবং জেনারেল জ্যাংকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। জাপানি হেডকোয়ার্টারে তাকেশি যখন খবর পায় যে একজন মুখোশধারী লোকের কারণে তাদের পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে, তখন সে রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। সে সাথে সাথেই তার লোকজনকে নির্দেশ দেয় যে কোনো মূল্যে ওই মুখোশধারীর আসল পরিচয় খুঁজে বের করার জন্য। দিন গড়াতে থাকে আর সেই সাথে পুরো শহর জুড়ে এই মুখোশধারী হিরোর জনপ্রিয়তা আকাশ ছুঁতে শুরু করে। একদিন মিস্টার লিউয়ের ক্যাসিনোতে চ্যান তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তখন মিস্টার লিউ সেখানে এসে ওই মুখোশধারী হিরোকে নিয়ে কথা বলতে শুরু করে। মিস্টার লিউর দৃঢ় বিশ্বাস ছিল যে মানুষের মুখে মুখে ঘোরা ওই মুখোশধারী মানুষটির বর্ণনার সাথে চ্যানের অনেক মিল রয়েছে। কিন্তু চ্যান এই কথা শুনে শুধু মুচকি হাসে এবং কিছুই বলে না, কারণ সে নিজের আসল পরিচয় কাউকে জানাতে চায়নি। এবার গল্পে এক বিশাল টুইস্ট আসে। আমরা জানতে পারি যে ক্যাসিনোর গায়িকা ক্রিকি এবং অন্যান্য মেয়েরা আসলে নিরীহ কেউ নয়, বরং তারা পর থেকে জাপানিদের পাঠানো খতরনাক গুপ্তচর। তাকেশি যখন তাদের কাছ থেকে চ্যানের ব্যাপারে বিস্তারিত রিপোর্ট পায়, তখন সে ক্রিকিকে নির্দেশ দেয় চ্যানের আরও কাছাকাছি যাওয়ার জন্য, যাতে করে সে মুখোশধারী মানুষের আসল পরিচয় ফাঁস করতে পারে। ক্যাসিনোর কাজ শেষ হওয়ার পর কিকি নিজের আসল উদ্দেশ্য লুকিয়ে চ্যানকে একসাথে বাইরে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। চ্যান তার আসল উদ্দেশ্য বুঝতে না পেরে তাকে নিয়ে নিজে সে জাপান বিরোধী বিদ্রোহ দলের আড্ডায় চলে যায়। সেখানে ক্রিকিকে চ্যানের নিজের ছোট বোনের সাথেও পরিচয় করিয়ে দেয়। সেখানে চ্যানের কয়েকজন বন্ধু অতিরিক্ত মদ্যপান করে মাতাল অবস্থায় ক্রিকিকে একটি গোপন কথা বলে ফেলে। তারা বলে যে লিজেন্ডারি যোদ্ধা চ্যান আসলে মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। এই একটি কথা শোনা মাত্রই ক্রিকির মাথার সব হিসাব মিলে যায়। সে বুঝতে পারে যে যে লোকটা একাই খালি হাতে এতগুলো মানুষকে মারতে পারে সে আর কেউ নয়, এই চ্যান নিজেই। সেই হলো আসল চ্যান এবং সেই হলো ওই মুখোশধারী মানুষ। ক্রিকি যখন প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে চ্যানের একটি পুরনো ছবি দেখতে পায়, তখন তার সন্দেহ একেবারে 100 ভাগে বিশ্বাসে পরিণত হয়। ঠিক তখনই ক্রিকির হাত ফসকে তার ব্যাগ থেকে একটি পিস্তল নিচে পড়ে যায়, আর এই পিস্তলটি দেখে চ্যানের মনে ক্রিকির আসল পরিচয় নিয়ে এক গভীর সন্দেহে দানা বাঁধে। অন্যদিকে জাপানি ঘাঁটিতে তাকেশির হাতে টোকিও থেকে আসা একটি চিঠি এসে পৌঁছায়। সেই চিঠিতে চীনের মাটিতে থাকা এমন সব মানুষের নামের তালিকা ছিল যারা জাপানি সাম্রাজ্যের বিরোধিতা করেছিল। তাকেশি তার সৈন্যদের নির্দেশ দেয় এই তালিকায় থাকা প্রতিটি মানুষকে নির্মমভাবে হত্যা করার জন্য। তার মতে জাপানি সাম্রাজ্যের বিস্তারের রাস্তা পরিষ্কার করার জন্য এই লোকগুলো বলিদান দেওয়াটা খুবই জরুরি। সাধারণ চীনা নাগরিকদের মনে চরম আতঙ্ক সৃষ্টি করার জন্য তাকেশি লোকেরা সেই নামের তালিকাগুলো সারা শহরের রাস্তায় রাস্তায় বিলিয়ে দেয়। এর কয়েকদিন পর তাকেশি হঠাৎ করে মিস্টার লিওর ক্যাসিনোতে এসে পৌঁছায়। সে সেখানে এসেছিল একটি মেয়ের খোঁজে। একটু পরেই ক্রিকি এবং তার সাঙ্গপাঙ্গরা তাকেশির টেবিলে এসে বসে। চ্যান ক্রিকিকে কোনো বিপদে পড়তে দিতে চায়নি, তাই সেও দ্রুত সেই টেবিলের কাছে পৌঁছে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর চ্যান চরম অবাক হয়ে যায়, কারণ তাকেশি সরাসরি চ্যানের সে পুরনো বন্ধুর একটি ছবি তার সামনে ছুঁড়ে মারে, যার পরিচয় ব্যবহার করে চ্যান এতদিন বেঁচে ছিল। তাকেশি হাসতে হাসতে বলে যে সে চ্যানের সব আসল পরিচয় জেনে গেছে। এরপর সে চ্যানকে সরাসরি ওই মুখোশধারী লোকের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কিন্তু চ্যান একটুও ঘাবড়ায় না, সে অত্যন্ত শান্ত থেকে তাকেশির সব কথার জবাব দেয়। তাকেশি বুঝতে পারে যে চ্যান এত সহজে সত্যি কথা বলবে না। তখন সে চ্যানকে একটি অদ্ভুত বাজির প্রস্তাব দেয়। তাকেশি বলে যে জাপানি সৈন্যরা এখন প্রকাশ্যে ওই লিস্টে থাকা মানুষগুলোকে হত্যা করবে। সে ওই মুখোশধারী হিরোকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, দেখি তোমার ওই মুখোশধারী হিরো এই নামের তালিকা থেকে কতজন মানুষকে বাঁচাতে পারে। বাজি চূড়ান্ত করার জন্য তাকেশি একটি কয়েনও হাওয়ায় ছুড়ে মারে। উপস্থিত সব সাংবাদিকরা তখন তাদের দুজনকে ঘিরে ধরে এবং সেখানে আসলে কি ঘটছে তা জানার চেষ্টা করে। দিন গড়াতে থাকে, সাথে সাথে ওই লিস্টে থাকা মানুষগুলোকে একে একে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা শুরু হয়। যেন হার মানার পাত্র নয়, সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই মানুষগুলোকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। কিন্তু একদিন চ্যানের এক ঘনিষ্ঠ বন্ধুর খবরের কাগজের অফিসে তাকেশির লোকেরা অতর্কিত হামলা চালায়। চ্যান সেখানে পৌঁছাতে একটু দেরি করে ফেলে, আর তার চোখের সামনে তার সেই পরম বিশ্বস্ত বন্ধুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। ক্রোধ এবং শোকে উন্মাদ হয়ে চ্যান সেখানে উপস্থিত সমস্ত হামলাকারীকে নিজের হাতে মুঠোয় পিষে ফেলে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই চ্যান বসে বসে ক্রিকির সাথে তার সম্পর্কের কথা ভাবছে।
হঠাৎ তার নজর যায় একটি অ্যাস্ট্রের দিকে। কয়েকদিন আগে চেন ঘটনাক্রমে জানতে পেরেছিল যে ক্যাসিনোর কিছু মেয়ে জাপানি চর হিসেবে কাজ করছে। তারা চাইনিজদের সাথে ক্যাসিনোতে সময় কাটানোর সময় সিগারেট ও টাকার নোটের ভেতর লুকিয়ে গোপন তথ্য পাচার করত। চ্যানের মনে পড়ে যায় যে ক্রিকিও ঠিক একই ব্র্যান্ডের সিগারেট খেত, অথচ ক্রিকি তাকে বলেছিল যে সে ধূমপান করে না। মুহূর্তের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যায়। চ্যান বুঝতে পারে যে ক্রিকি হলো সে জাপানি গুপ্তচর। বিন্দুমাত্র সময় নষ্ট না করে সেই ক্রিকিকে নিজের বাড়িতে ডেকে পাঠায় এবং সরাসরি হুমকি দিয়ে বলে, তুমি যদি আজকে চীন ছেড়ে না পালাও তবে আমার নিজের হাতে তোমার মৃত্যু হবে। এই কথা শুনে চ্যান চরম হতাশা ও কষ্ট নিয়ে সেখান থেকে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথিমধ্যেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। জাপানি সৈন্যরা চ্যানকে তুলে নিয়ে যায় তাদের গোপন টর্চার সেলে। সেখানে তাদের সম্পূর্ণ বিবস্ত্র করে অমানসিক এবং পাশবিক নির্যাতন চালানো হয়। এদিকে চ্যান যখন জাপানিজদের হাতে ধরা পড়ে যায় তখন শহরের অসহায় মানুষদের বাঁচানোর জন্য আর কোনো মুখোশধারীর দেখা মেলে না। নিজেদের রক্ষককে হারিয়ে চীনের সাধারণ মানুষ এবং প্রতিরোধ বাহিনীর সদস্যরা নিজেরাই এবার রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। তারা পুলিশের প্রধানের সাথে হাত মিলিয়ে তাকোশির হেডকোয়ার্টারে এক বিশাল বিস্ফোরণ ঘটায়। পুরো শহর জুড়ে চীন এবং জাপানের মধ্যে এক মারাত্মক দাঙ্গা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। অন্যদিকে চ্যানকে তখন একটি ইলেকট্রিক চেয়ারে বেঁধে রাখা হয়েছিল। তাকেশি সেখানে এসে এমন সব তথ্য প্রকাশ করে যা শুনে সবাই চমকে যায়। তাকেশি জানায় যে সে মূলত চ্যানের ওপর প্রতিশোধ নিতেই এসব করেছে, কারণ এই চ্যান জেনি তার বাবাকে হত্যা করেছিল। তখন তার ভেতরের প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। কিন্তু তাকেশি মনে করত যে এইভাবে ইলেকট্রিক চেয়ারে বসে মারলে তার বাবার মৃত্যুর আসল প্রতিশোধ নেওয়া হবে না। তার মতে চ্যানকে ঠিক সেভাবেই মারতে হবে যেভাবেই চ্যান তার বাবাকে মেরেছিল, অর্থাৎ সমস্ত জাপানি সৈন্যদের সামনে এক সামনাসামনি লড়াইয়ের মাধ্যমে। তাই তাকেশি তার লোকদের নির্দেশ দেয় চ্যানকে ছেড়ে দেওয়ার জন্য, যাতে সে ওই চূড়ান্ত লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। রাগে ফেটে পড়ে সে দ্রুত জাপান বিরোধী প্রতিরোধ বাহিনীর গোপন আড্ডায় ছুটে যায়, কারণ ক্রিকিকে একবার সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং ক্রিকি তাদের সেই জায়গার ঠিকানা বলে দিয়েছিল। সেখানে পৌঁছে তাকেশি যা করে তা ছিল চরম নিষ্ঠুরতার চূড়ান্ত রূপ। সে বিরোধী বাহিনীকে প্রত্যেককে ধরে অমানসিক নির্যাতন করে হত্যা করে। চ্যানের ছোট বোনকে তারা ইচ্ছা করে বাঁচিয়ে রাখে, যাতে এক জাপানি কর্নেল তাকে নিজের লালসার শিকার বানাতে পারে। পরদিন সকালে আমরা চ্যানের বোনকে দেখতে পাই। জাপানি কর্নেলের পাশবিক নির্যাতনের শিকার হয়ে মেয়েটি একেবারে বিধ্বস্ত ও এলোমেলো অবস্থায় আছে। চরম আতঙ্কে সে যখন ওই ঘরের দরজা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করে তখন তার চোখের সামনে ভেসে ওঠে এক বীভৎস দৃশ্য। সে দেখতে পায় প্রতিরোধ বাহিনীর সমস্ত সদস্যের মৃতদেহগুলো গাছের ডালে পেন্ডুলামের মতো ঝুলিয়ে রাখা হয়েছে। কোমায় চলে যাওয়ার বেশ কয়েকদিন পর চ্যানের অবশেষে জ্ঞান ফেরে এবং নিজের পায়ে উঠে দাঁড়ায়। সে সরাসরি পুলিশ প্রধান এবং তার বোনের সাথে দেখা করে। তারা চ্যানকে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে জানায়। শুধু তার বন্ধুরাই নয়, রাস্তায় রাস্তায় অগণিত নিরীহ চীনা নাগরিকের লাশ পড়ে আছে। আর যে জেনারেল জ্যাংকে চ্যান নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছিল সেও বিশ্বাসঘাতকতা করে জাপানিদের সাথে হাত মিলিয়েছে। এরপর চ্যান সোজা চলে যায় মিস্টার লিওর ক্যাসিনোতে। সেখানে হঠাৎ ক্রিকির আগমন ঘটে, কিন্তু এবার আর গায়িকার বেশে নয়। ক্রিকি এসেছে একেবারে জাপানি জেনারেলের ইউনিফর্ম পরে। তাকেশি তাকে পাঠিয়েছে চ্যানকে তাদের নতুন ঘাঁটিতে নিয়ে যাওয়ার জন্য, যেখানে তাদের চূড়ান্ত লড়াই হবে। মিস্টার লিও নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে ক্রিকি একজন জাপানি চর। পেছন থেকে এভাবে ছুরি মারার কারণে লিও ক্রিকিকে চরম ঘৃণা ভরা চোখে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। চ্যান মিস্টার লিওকে আর কোনো ঝামেলায় জড়াতে চায়নি, তাই সে অত্যন্ত শান্তভাবে ক্রিকির সাথে যেতে রাজি হয়। তবে যাওয়ার আগে মিস্টার লিও জাপানি সৈন্যদের একটি মোক্ষম জবাব দিয়ে দেন। চূড়ান্ত লড়াই যাওয়ার আগে চ্যান নিজের বাড়িতে যায় এবং তার সেই আইকনিক পুরনো পোশাকটি বের করে পরে নেয়। রাস্তায় উপস্থিত সাধারণ মানুষরা যখন চ্যানকে একা তাকেশির সাথে লড়তে যেতে দেখে তখন তারা সবাই বুঝে যায় যে চ্যানই হলো তাদের সেই মুখোশধারী রক্ষক। তারা জাপানি ঘাঁটিতে পৌঁছানোর পর এমন এক ঘটনা ঘটে যা কেউ কল্পনাও করতে পারেনি। তাকেশি আচমকা তার তলোয়ার বের করে নিমিষের মধ্যে ক্রিকিকে হত্যা করে। কিন্তু এখানেই শেষ নয়। যে জাপানি কর্নেলটি চ্যানের বোনের উপর পাশবিক নির্যাতন চালিয়েছিল সে চ্যানের সামনে এসে অত্যন্ত নোংরা ভাষায় তাকে উস্কানি দিতে শুরু করে। সে চ্যানকে উদ্দেশ্য করে বলে যে নির্যাতনের সময় তার বোন কতটা জোরে চিৎকার করছিল। এই কথা শোনা মাত্রই চ্যানের ভেতরে ভারত যেন বিস্ফোরণ ঘটিয়ে ফেটে পড়ে। চোখের পলকে সে ওই কর্নেলের শরীরের প্রতিটি হাড়গোড় ভেঙে গুড়িয়ে দেয়। চ্যানের এই অবস্থা দেখে সেখানকার উপস্থিত সমস্ত জাপানি সৈন্যরা একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়ে।
আর ঠিক এখান থেকে আমরা জানতে পারি যে লিজেন্ডারি চ্যান জেন আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। সে একাই খালি হাতে সে অগণিত জাপানি সৈন্যদের পুরো বাহিনীকে কচুকাটা করে ধুলোয় মিশে দেয়। সমস্ত সৈন্যকে শেষ করার পর চ্যান এবার বীর দর্পে এগিয়ে যায় তাকেশির দিকে, যে এই লড়াইয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তাকেশি মোটেও কোনো সহজ প্রতিপক্ষ ছিল না। দীর্ঘদিনের নির্যাতনের কারণে চ্যানের শরীর এতটাই দুর্বল এবং ক্ষতবিক্ষত ছিল, লড়াইয়ের এক পর্যায়ে চ্যান মারাত্মক মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই তার চোখের সামনে ভেসে ওঠে মাতৃভূমির জন্য প্রাণ দেওয়ার তার সেই সাহসী বন্ধুদের মুখগুলো। এই স্মৃতিগুলো চ্যানকে এক নতুন শক্তি যোগায়। সে নিজেকে শান্ত করে এবং নতুন উদ্যমে ঘুরে দাঁড়ায়। এবার সে অত্যন্ত ক্ষিপ্ততার সাথে তাকেশির দুর্বল জায়গাগুলোতে একের পর এক নিখুঁত আঘাত হানতে শুরু করে। চ্যানের এই বিধ্বংসী আক্রমণের সামনে তাকেশি আর টিকতে পারে না এবং চূড়ান্তভাবে পরাজিত হয়। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই এই ঘটনার বেশ কয়েকদিন পর চ্যান তার মোটরসাইকেল নিয়ে চীনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ সে খবর পায় যে টোকিও থেকে নতুন এক কর্নেলের নেতৃত্বে আরও এক বিশাল জাপানি বাহিনী চীনে প্রবেশ করেছে। চ্যান বুঝতে পারে যে একজন মুখোশদের রক্ষক হিসেবে তার দায়িত্ব এখনও শেষ হয়নি। মাতৃভূমির সুরক্ষার জন্য তাকে আবারও লড়তে হবে। সে দ্রুত তার সেই চিরচেনা মুখোশ আর পোশাক পরে নেয় এবং একটি উঁচু ভবনের ছাদ থেকে বাজ পাখির মতো শহরের পরিস্থিতির ওপর নজর রাখতে শুরু করে। আর এরই সাথে এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। দেখা হবে পরবর্তী কোনো দুর্দশ ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।